প্রকৃতির পালাবদল চলছে। গরম থেকে একটা ঠান্ডা পরিস্থিতির মধ্যে, পরিবেশের মধ্যে আমরা যেতে শুরু করেছি। হয়তো শেষ রাতের দিকে অনেকের ঠান্ডা অনুভূত হয়, অলসতার কারণে গায়ে গরম কিছু জড়িয়ে নিচ্ছি না আমরা। তাতে করে কিন্তু খুব সহজেই আমাদের ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে। খুব সহজেই আমরা ঠান্ডা, কাশি কিংবা শরীর ব্যথা, জ্বর এই বিষয়গুলোর সাথে এতদিন ধরে যা পরিচিত তাতে ভুগতে হচ্ছে। তবে সংকটের এই সময় যদি এই লক্ষণগুলো দেখা দেয়, নিঃসন্দেহে আপনিও কিন্তু ঝুঁকিমুক্ত নন। তাই করোনা হেল্প ডেস্কের এই আয়োজন আপনার জন্য, যেখানে আপনি আপনার যে কোনো স্বাস্থ্য জিজ্ঞাসা জানাতে পারেন। যার সাথে আছি আমি জুলহাস জুবায়ের, এবং আপনাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে ফোন করে যে প্রশ্ন আপনারা করতে পারেন তার উত্তর দিতে আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ বিএসএমএমইও আছেন ডাক্তার শারমিন আব্বাসী, যিনি সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল, আরও আছেন ডাক্তার আবু সাইদ শিমুল, শিশুরোগ বিশেষজ্ঞ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। গত 24 ঘন্টায় আরও 16 জনের প্রাণহানি হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 1699 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। কোভিড-19-এ মোট প্রাণহানি এখন 6108 জনের। এছাড়া এ পর্যন্ত 4,23,620 জনের কোভিড-19 শনাক্ত হয়েছে। মোট শনাক্তের হার 12.57%। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 13,520টি। সুস্থ হয়েছেন এ সময় 1,648 জন। সর্বমোট সুস্থ এখন 3,41,416 জন। যারাই ফোন দিচ্ছেন দর্শক, তাদের প্রতিদিন কিন্তু একটাই আহ্বান জানাই যে নিয়মিত বিরতিতে জীবাণুনাশক বা সাবান পানি দিয়ে হাত দুটোকে জীবাণুমুক্ত করে নেবেন। এটা অভ্যাসে পরিণত করুন, তা হয়তো আপনাকে নিরাপদে রাখবে এই সংকটের সময়। আর যারা ফোন দিচ্ছেন অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে ফোন দিবেন, নতুবা স্বয়ংক্রিয়ভাবে আপনাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাবে। একজন দর্শক আমাদের সাথে আছেন, তার ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। জি দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। জি, আমার নাম বিপাশা, আমি নরসিংদী থেকে বলছি। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমি 28 সপ্তাহ গর্ভবতী। আগে আমার 2 বার মিসক্যারেজ হয়েছে, 6 মাস করে। এখন আপনার আমার ইনজেকশন দিছিল, আর হচ্ছে মাইক্রোজেস্ট 100 ট্যাবলেট, ইকোস্পিন আর আয়রন ক্যালসিয়াম। আচ্ছা, এখন ইনজেকশন আর কতদিন চলবে? আর কোনো ওষুধ কি চেঞ্জ করতে হইব কিনা? ইনজেকশন কতদিন চলবে এটা আপনি জানতে চাচ্ছেন। সেক্ষেত্রে একটু তথ্য জি, দিয়ে সহায়তা করবেন। আপনার বয়স কত বললেন? 25। 25। আপনার কি ব্লাড সুগার বা ডায়াবেটিসের সমস্যা আছে কিনা? না, এমনিতে আর কোনো প্রবলেম নাই। থাইরয়েডেরও কোনো সমস্যা নেই? জি না। ডাক্তার শারমিন আব্বাসী, আপনি শুনছিলেন। এখন কত উইকস চলছে ওনার, কত মাস? 28 সপ্তাহ। আচ্ছা, 28 সপ্তাহ চলছে। আর আগের আপনার মিসক্যারেজ গুলো কেন হয়েছে, কারণ কি জানা গিয়েছিল? না ম্যাডাম, এগুলো তো জানতে পারি নাই। আচ্ছা, ঠিক আছে। এখন কোনো আপনার সমস্যা আছে? সমস্যা এমনিতে কোমরটা একটু ব্যথা করে। কোমর ব্যথা করার টাইমে একটু গরম পানি দিয়ে সেঁকনি। আচ্ছা, ঠিক আছে। আপনাকে ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। আসলে যে প্রসঙ্গটি আছে ওনার ক্ষেত্রে, আসলে যখন দুবার বা তার বেশি আসলে মিসক্যারেজ হয়, আমরা এটাকে বলি রিকারেন্ট প্রেগন্যান্সি লস বা রিকারেন্ট মিসক্যারেজ। এক্ষেত্রে কিন্তু যখন প্রেগন্যান্সি কন্টিনিউ হয়, আমাদের রোগীগুলো ভয় পেয়ে যায়। এক্ষেত্রে আসলে আমরা বলতে চাই ভয় পাবেন না, কারণ প্রেগন্যান্সি লসের ক্ষেত্রে বিষয়টি যেটি বলা আছে সেটি হচ্ছে যে প্রত্যেকবার যখন লস হয় তার পরের বার কিন্তু প্রেগন্যান্সি একটু বেশি সময় কন্টিনিউ করার সুযোগ পায়। এবং আমাদের দেশে যে কোনো বাচ্চা, আমরা সাধারণত বলি যে অ্যাবর্শনের পর্যায়টা পার করে ফেলে যখন 28 সপ্তাহ পার করে। তার মানে এখন আপনার 28 সপ্তাহের মতো যাচ্ছে, তারপরে এটা যখন পার করে যাবে অ্যাবর্শনের পার্টটা পার হয়ে গেল। তারপরে আমরা যতটুকু তাকে ভায়াবল এজের দিকে নিতে পারি, কারণ আমাদের টার্গেটটা থাকে মিনিমাম 37 সপ্তাহ, সেটি পারা না গেলে মিনিমাম 34 সপ্তাহ। এক্ষেত্রে উনি যেটি বলেছেন ওষুধ চলতেছে, ইনজেকশন চলতেছে এবং ইকোস্পিরিন। একটা করে আসি। ইকোস্পিরিনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে 34 সপ্তাহ যখন হয় আমরা ইকোস্পিরিনটা বন্ধ করে দিই। আর 28 সপ্তাহ যখন কমপ্লিট হয় তখন আমরা ইউজুয়ালি ইনজেকশনটা বন্ধ করে দেই। আর মাইক্রোজেস্ট আমাদের কন্টিনিউ থাকে 34 সপ্তাহ পর্যন্ত। তখন আমরা আবার একটা আল্ট্রাসাউন্ড করি। আল্ট্রাসাউন্ড করে আমরা দেখি যে আল্ট্রাসোনোগ্রাফিতে গ্রোথের প্যাটার্নের কি অবস্থা, কেমন আছে বাচ্চাটা, অ্যামনিওটিক ফ্লুইড বা পানি কেমন, তার উপর আমরা ডিসিশন। তার মানে ওষুধের ক্ষেত্রে এর মধ্যে 3 কিছু চলবে, কোনোটাই বন্ধ হচ্ছে না। ইকোস্পিরিন যাবে 34 সপ্তাহে বন্ধ হয়ে, বাকিটা পরবর্তী সিদ্ধান্ত হবে আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখে। তবে এক্ষেত্রে ওনাকে যেটি মনে রাখতে হবে, ওনার ক্ষেত্রে সবচেয়ে বড় কথা যেটি, যদি কখনো পানি ভাঙে বা সাদা স্রাব যায় বা ওনার কোমর ব্যথা হয়, তলপেট ব্যথা হয়, এগুলোকে গুরুত্বের সাথে নিতে হবে এবং ওনাকে পর্যাপ্ত রেস্ট নিতে হবে। কোনো ভারী কাজ করা যাবে না এবং যখন উনি শোবেন পায়ের নিচে একটা বালিশ দিয়ে শুলে ওনার জন্য ভালো হবে। এই নিয়মগুলো যদি উনি পারেন তাহলে সেই ক্ষেত্রে আসলে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা আশা করছি যে এবারকার প্রেগন্যান্সি আল্লাহর রহমতে সুন্দর করে ভায়াবল এজ পার
পারবেন। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। আরো একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুলসুম। কুলসুম আপা, আপনার টিভির ভলিউমটি কমিয়ে দিতে হবে। এবার বলুন। আমার বয়স 38। জি। আমার অনেকদিন থেকে বুঝছেন প্রস্রাবের সমস্যা। আচ্ছা, আপনি এখনো টিভির ভলিউমটি কমাননি, সংযোগটি কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। কমাইছি। জি বলুন। ইউরিন ইনফেকশন আপনার অনেক দিন ধরে? হ্যাঁ, এখন আমি গত শনিবারে এখানে গাইনি ডাক্তার দেখাইছি। আচ্ছা। তো দেখানোর পরে আমাকে প্রস্রাবের সমস্যার কথাই বলছি আমি, তখন আমার এই দিছে শুধু ডায়াবেটিস পরীক্ষাটা দিছে। আচ্ছা। তো ডায়াবেটিস পরীক্ষাটা দিছে, এখন ডায়াবেটিস কিন্তু নাই। আচ্ছা, ডায়াবেটিস নেই? নাই, কিন্তু প্রস্রাবের সমস্যা ওষুধগুলা দিছে। এখন আমার যে প্রস্রাব এখন হলো আরেকটা সমস্যা বাইরে গেছে। এখন আমি যখন প্রস্রাব বের হয় প্রস্রাব করতে গেলে মনে হয় যে 5 মিনিট 10 মিনিট বসে রাখতে হয়, মানে আচ্ছা। প্রস্রাব আসে না, ব্যাক হয় কিন্তু। আর বুঝতে ওই যে পেরেছি। সাদা স্রাব মানে অনবরত যাইতেছে শনিবার থেকে এই পর্যন্ত, এখন আর বন্ধই হইতেছে না। আমার আচ্ছা। মাথা ঘুরায়, মানে মাথা ঘুরালে আমি উঠতে পারি না, বসতে পারি না, এরকম। এমনি আমার গ্যাসের সমস্যাটা কম ছিল, আচ্ছা। কিন্তু আজকে কদিন খুব বাড়ি গেছে। আচ্ছা, ঠিক আছে। আপনাকে কি কি ওষুধ দিয়েছিল ডাক্তার, যেগুলো খাচ্ছেন আপনি? আমাকে একটা দিছে টোরাক, আচ্ছা। তারপরে আরেকটা হচ্ছে নোয়েসপা। আর কি বললেন? নোয়েসপা, নোস্পা। আরেকটা ফুলটিন। আচ্ছা, হ্যাঁ, ফুলটিন হচ্ছে, বুঝতে পেরেছি। আরেকটা কেসিলেক। আচ্ছা, ডাক্তার শারমিন আব্বাসী, আপনি শুনছিলেন। আপনার কি মাসে মাসে মাসিক হয়? হ্যাঁ, আমার প্রতি মাসে রেগুলার মাসিক হয়। আপনার প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি। এখানে যেটি আছে যে 3টি জিনিস খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটা হচ্ছে ইউরিন ইনফেকশন, আরেকটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন, এবং আরেকটা হচ্ছে সাদা স্রাবের সমস্যা। এরা একে অপরকে আমন্ত্রণ জানায়। তো এক্ষেত্রে রোগীদের ক্ষেত্রে আসলে তাই হয়, যখন একটি হয় তখন অন্যটি শুরু হয়ে যায়। এখন আমরা যখন ট্রিটমেন্ট দিব আসলে কমপ্লিট একটা ট্রিটমেন্ট লাগবে। হোয়াইট ডিসচার্জের ট্রিটমেন্ট আর ইউটিআই ট্রিটমেন্ট একসাথে হয় না, কারণ দুটোই খুব বেশ পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক। দুটো ওষুধ যদি একসাথে রোগী খায় তাহলে তার খুব খারাপ লাগে, মাথা ঘোরায়, কোনোটাই সে কমপ্লিট করতে পারে না। এক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এই পেশেন্টের ইউটিআই প্রবলেমটা বেশি, সেটাকে আমাদের ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। আমরা বলবো যে ইউরিনের কালচারের যে রিপোর্টটা সেটা দেখে আসলে অ্যান্টিবায়োটিক চুজের বিষয়টা এখানে আছে, ডক্টর নিশ্চয়ই তাই করেছেন। তবে এই ধরনের বয়সের রোগীদের জন্য নাইট্রোফুরানটাইন বা অফুরান এসআর ওষুধটা খুব ভালো, এবং যেহেতু তার রিকারেন্ট ইউটিআই তার জন্য কিন্তু 7 দিন বা 10 দিনের ডোজ দিলে আমাদের হয় না। আমাদের অফুরান এসআর 2 বেলা করে আমরা মোটামুটি 14 দিন চালাই, তারপরে আবার 1 বেলা করে আমরা মোটামুটি 1 মাস কন্টিনিউ করি। এই জায়গাটি আমাদেরকে ক্লিন কাট করতে হবে। নিয়ম মানতে হবে যেন কনস্টিপেশন না হয়, প্রচুর পরিমাণে পানি, শাকসবজি, ফ্রুটস খেতে হবে, এবং যেই সবজিগুলোর মধ্যে ফাইবার আছে সেগুলো বেশি করে খেতে হবে, ইসবগুলের কুশি খেতে হবে। আর সাদা স্রাবের জন্য কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে ব্যবহার করবেন। আর যেটি করবেন আপনি সেটি হচ্ছে যে ইনফেকশনটা আপনাকে এই মুহূর্তে বাধা দিচ্ছে, সেখানে আপনি গাইনোমিক্স বিটি বাজারে পাওয়া যায় এক ধরনের সাপোজিটরি, এটি মাসিকের রাস্তায় ব্যবহার করতে হবে 14 রাত। এই নিয়মগুলো যদি আপনি মানেন, আমরা আশা করছি যে সমস্যাটির কথা আপনি বলছেন সেটি একেবারেই ভালো হয়ে যাবে, এবং পরবর্তীতে আসলে আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোস্তাক আহমেদ বলছি লালমনিরহাট কালীগঞ্জ থেকে। জি ভাই বলুন। আমার মেয়ের বয়স হচ্ছে 7 বছর। জি। ওর প্রচুর হাত ঘামে, এবং সেটা এই গরমের সিজনে বেশি দেখা দেয়, এবং হাতের ভিতরে ছোট ছোট ঘামাচির মতো দেখা যায়, এবং হাতের চামড়া উঠে যায়। ইদানিং আজকে 15-20 দিন থেকে আবার দেখতেছি পায়ের চামড়াগুলো উঠে যাচ্ছে। আচ্ছা, এটা কি চামড়া উঠে যাওয়াটা কি আগেও ছিল না এই বছর প্রথম হচ্ছে? না, চামড়া উঠে যাওয়া এর আগেও ছিল। আচ্ছা, এটা কি শীত আসলে হয় নাকি সারা বছরই এরকম থাকে? প্রায় সারা বছরই দেখা যায় আর কি। আচ্ছা। এবং হাত প্রচুর ঘামে, হাত প্রচুর ঘেমে, আবার এই হাত খুব ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, ওর হাতে যে ছোট ছোট ফুসকুড়ির মতো দেখছেন তার মধ্যে কি চুলকানির অনুভূতি আছে কিনা? হ্যাঁ, চুলকায়। হ্যাঁ, হাত চুলকায় আর কি। হাত চুলকায়, খাইতে খাইতে গেলেও ওর হাতের মধ্যে জ্বালা পোড়া করে আর কি। আচ্ছা, এটা কি হাতের তালুতে নাকি হাতের উপর দিকেও আছে, পিঠের দিকেও আছে? না, পিঠের দিকে নেই, হাতের তালুতে আর কি। বুঝতে পেরেছি। ডাক্তার আবু সাইদ শিমুল, আপনি শুনছিলেন।
আচ্ছা, এটা অ্যালার্জি জনিত কারণেও হতে পারে। কিন্তু আরো কিছু, কিছু কারণে আসলে এটা হয় যে এটাকে আমরা বলি হাইপার হাইড্রোসিস। সেটা অনেক সময় থাইরয়েডের সমস্যা থাকলেও হয় কিংবা এমনিতেই অনেক কোনো কারণ ছাড়া আমরা ইডিওপ্যাথিক বলি। সেক্ষেত্রে আমরা বলব একটু বেশি করে পানি খাওয়াতে হবে এবং ইতিমধ্যে আপনি জেনে গিয়েছেন এই অনুষ্ঠান যারা নিয়মিত দেখছেন যে অ্যালার্জি জাতীয় কোন খাবারগুলো থেকে আসলে তাকে দূরে থাকতে হবে। সেগুলো থেকে একটু দূরে থাকবেন। এখন যেটা করবেন ডারমাসল এই ক্রিমটা দিনে ৩ বার। এটা যদি ৫ থেকে ৭ দিন একটু দেন দেখবেন যে একদমই পুরোপুরি চলে গেছে। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আবার আসতে পারে। সেক্ষেত্রে আবার যদি এটা ব্যবহার করেন দেখবেন যে খুব একেবারেই চলে যায়। এর মধ্যবর্তী সময়ে আপনি যেটা করবেন একটু ভেস্টিন দিবেন। যেহেতু এগুলি একটু মোটা ঠিক চামড়া এইসব জায়গায় আপনি এই যে শীত আসছে এই ২-৩ মাসে একটু ভেসলিন দিলে খুবই ভালো থাকবে। সেই সাথে যদি অনেক বেশি ঘামে আমরা বলে থাকি ড্রাই কেয়ার এই ক্রিমটা রাতে ঘুমের আগে পরপর ২ দিন যদি দেন দেখবেন যে খুব ভালো কাজ দেয়। আর যদি দেখেন যে এইসব আ ওই ওষুধ ব্যবহার করার পরেও সমস্যা হচ্ছে তাহলে FT4, FT3 এবং TSH এই পরীক্ষা ৩ টি করে যদি এখন এই ওষুধগুলো গ্রহণ করুন, না কমলে তাহলে ২ সপ্তাহ পরে এই পরীক্ষাগুলি করে যদি আমাদের কাছে যোগাযোগ করেন আমরা পরিপূর্ণভাবে আপনার কারণ নির্ণয় করে ওষুধ দিতে পারবো। কিন্তু 99% ক্ষেত্রে দেখা যায় যে এই দুটো ক্রিম ব্যবহার করলেই কিন্তু পুরোপুরি ভালো হয়ে যায়। সুতরাং আপনার বাচ্চাও ইনশাআল্লাহ পুরোপুরি ভালো হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। রোহান আহমেদ আকাশ আমাদের লিখছে, আহ, তার নাম রোহান, খুলনা থেকে। তার সমস্যাটা হচ্ছে বুকে প্রচুর ব্যথা হয়, তার কোনো কাজ করতে পারেন না, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, একটু দৌড়ালেই তা বুকের ভেতর এত বেশি ব্যথা হয় যেন হাড়টা বেরিয়ে আসছে বলে মনে হয় এবং দম বন্ধ হয়ে আসে। দুঃখিত। সমাধান চেয়েছেন, তার বয়স ২০। তবে তার আগে আরেকজন দর্শক আছেন, তার ফোনটাও আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম লিমা, দিনাজপুর থেকে বলছিলাম। জি লিমা, প্রথমে আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিতে হবে। এবার বলুন। আমার প্রচন্ড মাথা গরম থাকে, শুনতে পাচ্ছেন কি? জি শুনতে পাচ্ছি। মাথা গরম থাকে? হ্যাঁ, আর মাথার পিছনে মাঝে মাঝে ঘাড়ের একটু উপরে আসলে গোল টিউমারের মতো, মানে এক জায়গায় না, মাঝে মাঝে এক এক জায়গায় এক এক সময় ওঠে। প্রচুর মাথার তালুতে ব্যথা আর ঘাড়ের মানে উপরে টিউমারের দিকে মতো যেটা বলে এটাকে উঠে আবার চলে যায়? হ্যাঁ, উঠে ওটা চলে যায়, ওটা স্থায়ী না। স্থায়ী না। আচ্ছা, আপনার বয়স কত লিমা? আমার বয়স 24 বছর। 24 বছর। আর আরেকটা কথা, এটা অবশ্য আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, জি। ওখানে মানে লজ্জায় বলতে পারিনি। আমার এই জিনিসটা আসলে, আমি বিবাহিত, জি। মানে স্বামী স্ত্রী মিলনের পরের দিন এরকমটা হয় বেশিরভাগ। আচ্ছা, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে অনেক ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন দেখা যায়, অনেক ধরনের না, আমরা আমি আসলে এই সমস্যাটা 5 বছর থেকেই ভুগছিলাম। আসলে লজ্জায় হয়তো ডাক্তারদের কাছে বলতে পারিনি। ডাক্তাররা মাঝে মাঝেই বলেন, আমি এর আগেও শুনেছি, অনেক ধরনের ব্যারিয়ার আমরা ইউজ করি, কন্ট্রাসেপটিভ ইউজ করি, যে যার থেকে হয়তো অ্যালার্জিক আসলে রিয়াকশন হতে আমি পারে। এসব কিছু ইউজ করতে পারি না। বুঝতে আসলে আমি পেরেছি। প্রথমে ভেবেছিলাম যে এইটার কারণেই হয়তো হচ্ছে, এজন্য মানে যে একদিন খেয়ে কোনো পিল খেতে পারি না। বুঝতে পেরেছি। লিমা, ধন্যবাদ ফোন দেওয়ার জন্য। আপনার সংকোচের দিকটা আমরা বুঝতে পারছি, তার প্রতি আমরা শ্রদ্ধা এবং সহানুভূতি জানাচ্ছি। প্রথমে আমরা একটু প্রফেসর মোস্তফা জামানের কাছে যাব, পরবর্তীতে ডাক্তার শারমিন আব্বাসী আপনি যদি চান সংযোজন করতে পারেন। জি, ধন্যবাদ জানাচ্ছি। আসলে শেষের যে প্রশ্নটা সেটি দিয়ে শুরু করছি যে একটি হলো যে আপনি ইতিমধ্যে জিজ্ঞাসা করেছেন কোনো অ্যালার্জির সাথে সম্পর্ক আছে কিনা। সেটির উত্তর তিনি দিয়েছেন যে অ্যালার্জির সাথে সম্পর্ক তেমন কিছু নাও থাকতে পারে। আরেকটি বিষয় আমরা দেখে থাকি যে অনেক সময় আসলে আমরা বলি যে সাইকোসোমাটিক অর্থাৎ কিছুটা দুশ্চিন্তা অথবা মনোদৈহিক বিষয়ের সাথে সম্পর্কিত। আমরা বলব যে এটি বড় ধরনের কোনো সমস্যা নয়। আমরা আপাতত ট্যাবলেট অ্যানজেন্টা প্রতি সকালে একটি করে খাবেন। ১ মাস খেতে থাকুন এবং আপনার যদি কোনো পরীক্ষা করে থাকেন, হয়তো বড় স্পেসিফিক কোনো পরীক্ষা হয়তো লাগবে না। কিন্তু যদি দেখেন যে এই মাথার যে সমস্যাটি পার্মানেন্ট থাকে, তখন আমরা কিছু পরীক্ষা করব। নইলে আসলে খুব বেশি পরীক্ষা করার প্রয়োজন নেই। তবে যদি অ্যালার্জি থাকে, অ্যালার্জির পরীক্ষা আমরা করতে পারি। তবে আমাদের ধারণা এটি আসলে শুধু শারীরিক সমস্যা না, শরীরের সাথে কিছু মনোদৈহিক দুটি বিষয় একসাথে সম্পর্কিত। সুতরাং যদি মাথা ব্যথা হয়, অনেক সময় ট্যাবলেট নাপা একটি করে ৩ বেলা খেতে পারেন। যদি না থাকে প্রয়োজন নেই। তবে এর সাথে আপনার একটু কাউন্সেলিং প্রয়োজন হতে পারে। সেটির জন্য সাক্ষাতে কোনো চিকিৎসকের পরামর্শ প্রয়োজন হতে পারে। আর আগের একজন দর্শক প্রশ্ন করেছেন, একই সাথে উত্তর দিয়ে দিচ্ছি যে তার বয়স মাত্র ২০, খুলনা থেকে রোহান ফোন করেছিলেন। তার আসলে কষ্টটি আসলে খুবই মারাত্মক। উনি বলছেন যেভাবে তিনি বর্ণনা দিয়েছেন যে তার হার্ট মনে হচ্ছে বুক থেকে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ তার কষ্টের পরিসীমা তিনি বোঝানোর জন্যই এভাবে আমাদেরকে বলেছেন
যেটা আমরা তার প্রতি অবশ্যই সহানুভূতিশীল হয়ে বলছি যে আপনি অনেক সময় দেখা যাচ্ছে যেহেতু বয়স বেশ খুবই কম, এই বয়সে হার্টের যে বড়দের যেমন ব্লক জাতীয় সমস্যা হয়ে থাকে সেটি আমরা পেয়ে থাকি না। একটি হতে পারে যে কোনো হার্টের কোনো জন্মগত ছিদ্র অথবা অন্য কোনো সমস্যা আছে কিনা, সেজন্য একটি বুকের এক্স-রে, একটি ইসিজি এবং একটি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি করবেন। এই ৩টি পরীক্ষা করার পরে আমরা তার বিষয়ে জানবো। তবে এর সঙ্গে একটি সিবিসি হিমোগ্লোবিনটি আমাদের দেখা দরকার। এই কয়েকটি পরীক্ষা করে যদি আমাদেরকে জানাতে পারেন তাহলে আমরা তার ভালোভাবে পরামর্শ দিতে পারবো। তবে আপাতত আমরা বলবো যে একটু পরিশ্রম করে দেখেন যে কতটুকু পরিশ্রম তিনি সহ্য করতে পারেন। এই পরীক্ষাগুলো করে যথাশীঘ্র সম্ভব আমাদের সাথে মেসেঞ্জারে যদি প্রয়োজন মনে করেন এইগুলো পাঠিয়ে রিপোর্টগুলো আমরা তার সাথে অবশ্যই ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। এবং রোহানকে ধন্যবাদ যাতে করে আমাদের সাথে আবার যুক্ত হতে পারেন। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান আপনাকেও। আর ডাক্তার শারমিন আব্বাসী, আপনার যদি সংযোজন থাকে তো আমরা বিরতি থেকে এসে শুনতে চাই। দর্শক, এর সাথে আমরা আমাদের আয়োজনের প্রথম বিরতিতে যাচ্ছি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলহাস জুবাইর আপনাদের সাথেই আছে। দর্শক, আপনারা প্রচুর প্রশ্ন আমাদের লিখে পাঠাচ্ছেন, তার দুই একটির উত্তর দেবার এবার আমরা চেষ্টা করব। সেতারা ইসলাম লিখছেন, তার নাম সেতারা আক্তার, বয়স 54, দীর্ঘদিন যাবত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ আছে যা বর্তমানে নিয়ন্ত্রণে। তার শরীরে বিভিন্ন জায়গায় এখন দাউদ দেখা দিয়েছে যা কালো কালো, খুব চুলকায়। চর্মরোগ ডাক্তার দেখিয়ে অনেক অ্যান্টিবায়োটিক, ট্যাবলেট ও মলম ব্যবহার করেছেন কিন্তু কোনো উপকার পাননি। সমাধান চেয়েছেন প্রফেসর মোস্তফা জামান। যেটি বলছেন যে তার ডায়াবেটিস এবং থাইরয়েড আছে তাই তো, নাকি জি। নাকি শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ আছে, এখন শুধু তার ডাক হয়েছে তাই তো? জি। এতটুকু। জি, ধন্যবাদ। তার বয়স কত বলেছেন? 54। 54। তাকে উচ্চ রক্তচাপ বা পরিবারের আর কারো কোনো সমস্যা আছে কিনা বা স্কিনের অ্যালার্জি আছে কিনা লিখেন। স্কিনের অ্যালার্জির কথাই লিখেছেন, আর কিছু লিখেননি। লেখেননি। যে আমরা আসলে দুটি কারণে এরকম সমস্যা হতে পারে। একটি আমরা বলছিলাম যে অ্যালার্জি, যেটা আপনি বলছেন অ্যালার্জির কারণে হলে তো আমরা সেটি বলছি যে আমরা এর জন্য সিস্টেমিক কিছু ওষুধ দিয়ে থাকি, অর্থাৎ মন্টেলুকাস 10 মিলিগ্রাম এটি করে প্রতিদিন একটি করে রাতে খাবেন। আর অনেক সময় আমরা স্কিনের চিকিৎসকরা দেখে থাকেন কিছু লোকাল কিছু ওষুধ দিয়ে থাকেন যাতে করে দাগটি ঠিকমতো না বসতে পারে এবং দাগটি উঠানোর ব্যবস্থা করতে পারেন। আরো কিছু কারণ ডায়াবেটিস থাকলে কিন্তু ডায়াবেটিসের কারণে কিন্তু কিছু দাগ হয়ে থাকে, তার জন্য দরকার প্রথমে ডায়াবেটিসকে সুনিয়ন্ত্রণে রাখা। আমি এই সূত্রে বলছি যে এটা আসলে তাকে বুঝতে হবে যে দুটি কারণ ছাড়া অন্য কারণও থাকতে পারে। তবে যেহেতু দুটি কারণ তিনি উল্লেখ করেছেন, এই দুটি কারণের কাজটাকে চিন্তা করতে হবে। যদি স্কিনের এই সমস্যার জন্য হয়ে থাকে আমরা বলব তাকে যে অনেক সময় অনেকে নানা ধরনের কিছু চুলকানোর চেষ্টা করলে কিন্তু দাগটি আরো বেশি বসে যায়। আমরা বলব সরাসরি স্কিনের চিকিৎসক দেখাবেন এবং সেক্ষেত্রে আমরা যদি ওইখানে কোনো বইয়ের বাইরের চর্মের কোনো মলম অথবা ক্রিম ব্যবহার করেন সেগুলো ব্যবহার করবেন। আর চুলকালে আপাতত ফ্লেক্সোফেনাডিন 120 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন আগামী 1 মাস। এভাবে চলতে থাকুক। তবে ডায়াবেটিস আবারও বলছি যেটি ডায়াবেটিস সতর্কতা মাস, সারা বিশ্বব্যাপী বর্তমান মাসটিকে ডায়াবেটিক অ্যাওয়ারনেস হিসেবে পালিত হচ্ছে। আমরা আবারও বলছি যে ডায়াবেটিসকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখবেন। ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। ডাক্তার শারমিন আব্বাসী, বিরতিতে যাবার আগে প্রফেসর মোস্তফা জামান একটি উত্তর দিয়েছিলেন, আপনার যদি কোনো সংযোজন থাকে। এখানে আসলে সংযোজন কি, এরকম রোগী আমরা অনেক পাই, এরকম হিস্ট্রি গুলো আমাদের চিকিৎসকদের অনেক মনোযোগ দিয়ে শুনতে হয়। উনি যে প্রস্তুতি করেছিলেন যে ওনার মাথা গরম, আমি মাথা ঠান্ডা থাকলে যেটি হয় যে এই ধরনের কঠিন বিষয়গুলোকেও যেগুলো আসলে কোনোভাবেই রিলেটেড না সেই বিষয়গুলো আসলে খুব সহজ হয়ে যাবে। তাই ওনার কাছে আমাদের অনুরোধ যে এটার সাথে আসলে আপনি যে সংকটটির কথা চিন্তা করছেন এটি কোনোই সম্পর্ক নেই, বরং আপনি যদি নিজেকে একটু ঠান্ডা রাখেন, সেটেল রাখেন, আপনি ভালো থাকবেন, আপনার পরিবারও ভালো থাকবে এবং এরকম ওলটপালট কথাগুলো আসলে আপনার মনে হবে না। ধন্যবাদ আপনাকে। সেক্ষেত্রে সানজি আমাদের লিখেছেন তার মেয়ের জন্য, যার বয়স 3 মাস, জন্মের সময় ওর ওজন 2.5 কেজি ছিল, এখন ওর ওজন 5 কেজি। 3 মাস বয়সে 5 কেজি ওজন ঠিক আছে কিনা ডাক্তার আবু সাইদ জীবন? এখানে একটু বিষয় ফিজিওলজিটা একটু জানা দরকার, যেটা হচ্ছে জন্মের পর থেকে প্রথম 15 দিন কিন্তু ওজন কমতে থাকে। কারণ একটা ছোট শিশু যখন জন্মায় দেখবে যে খুব তুলতুলে দেহ থাকে, কারণ তার চামড়ার নিচে এক্সট্রা সেলুলার ফ্লুইড থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। অর্থাৎ তুলতুলে যে ভাবটা সেটা কমতে থাকে।
15 দিন পর থেকে আবার তার ওজন বাড়ে। সুতরাং সেইটাই খেয়াল করতে হবে। আমরা বলে থাকি প্রথম মাসে 1 মাস যাওয়ার পরে তার কিন্তু ওজনটা হয়ে যায় জন্ম ওজন। সেদিক থেকে চিন্তা করলে 3 মাস বয়সে 5 কেজি আমি বলব খুবই ভালো ওজন। এটা 4 থেকে 6 কেজি এটার রেঞ্জ। সুতরাং 5 কেজি একদমই ভালো ওজন, এ নিয়ে একদমই চিন্তা করবেন। ধন্যবাদ আপনাকে। একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যাঁ স্যার, আমি টাঙ্গাইল থেকে বলছিলাম, অমলেশ। জি অমলেশ, বলুন। যে ওই যে জামান স্যারের কাছে আমার একটু প্রশ্ন ছিল, এর আগে শুনছেন একটা আপনাকে। সমাধান দিয়েছিলেন আমার, যে স্যার যে আমার রাত্রে ঘুমের ডিস্টার্ব আর ওই পেটের সমস্যা স্যার, জি ওই ঘুমের জন্য তো স্যার আমি পেস ওয়ান নিয়মিত খাচ্ছি, জি তবু যে মাথা ঘুরে ঘুম, পরিপূর্ণ ঘুম হয় না। আর পেটে ওই স্যার ওই সবজি ওই এক আইটেম দিয়ে খাই রাত্রে ওই 8:30টার মাঝে, কিন্তু ওই 8:30টার পর 9টা বাজলে বা 9:30 বাজলে এই খাবার দাবার সমস্যা হয়ে যায় স্যার পেটেরটায়। আচ্ছা, বুঝতে ঠিক পেরেছি। আছে, আপনি এর আগে আমাদের ফোন দিয়েছিলেন একবার, আপনি জি সমাধান স্যার, হ্যাঁ দিয়েছেন। আমি ফোন দিয়েছিলাম স্যার, আমি তো ওই সমস্ত ওষুধে খাচ্ছি বা সমস্ত রিপোর্টই ভালো স্যার আমার। জি, বুঝতে পেরেছি। ডাক্তার মোস্তফা আমরুল সাহেব, রাতে আপনি কোন ধরনের খাদ্যটি বেশি খেতেন? শাক খেয়ে আমি- থাকেন নাকি? যে স্যার কি আমি খান? থেকে রাতে 2টা রুটি খাই স্যার, 2টা রুটি আর আর? একটা সবজি, আর ওই পেঁপে কিংবা লাউয়ের একটু সবজি, ওই তেল স্যার আর নর্মাল সিদ্ধ করে আর কি হলুদ দিয়ে কাঁচামরিচ দিয়ে খাই স্যার। এরপরে কি সমস্যা হয় খাওয়ার পরে? খাওয়ার পরে ওই যে শুধুমাত্র রাত্রে পেটটা ভেবে থাকে, সারাদিনে খাবার কোনো সমস্যা হয় না, ওই রাত্রে পেটটা ভেবে থাকে স্যার। জি আর ওই আপনাকে ঘুমে স্যার প্রচন্ড ডিস্টার্ব স্যার। জি আপনাকে আর একটু বলছি, মাথা আসলে অনেকেরই আছে যে রাতের বেলা এই শাকসবজি ঠিকমতো আসলে হজমের একটু সমস্যা হয়ে থাকে। আমরা সেজন্য বলি যে আসলে যে খাদ্যটি আপনার সহজ পাচ্য সেই খাদ্যটি আসলে খেলে ভালো হয়। যদি আপনার দেখেন যে এই শাক-সবজি যেগুলো খেলে যেই খাদ্যগুলো আপনার হজমে সহায়তা করতে পারছে না, আপনাকে সমস্যা করছে, গ্যাস বেশি হচ্ছে, সেই খাদ্যগুলোকে আপনি এড়িয়ে চলতে হবে। অনেকের দেখা যায় যে পাতা শাক অথবা দুধ অনেকের কিন্তু ঠিকমতো হজম হয় না। আমরা সেই খাদ্যগুলিকে বলি যে একটু এভয়েড করে। আর রাতের বেলা যেহেতু অনেকের রুটিও কিন্তু ঠিকমতো হজম হয় না। যদি আপনি দেখেন যে আপনার রুটি বা পাতা শাক এ ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি অল্প পরিমাণে ভাত খেতে পারেন এবং সাথে সহজ পাচ্য কোনো সবজি খাবেন, যেগুলো আপনাকে এবং পরিমাণ মতো পানি পান করতে হবে, যাতে করে আপনার গ্যাসের পরিমাণটা কমে যায়। আর অবশ্যই গ্যাস্ট্রিক ওষুধ খাবেন। রাতে ঘুমানোর আগে ৩-৪ চামচ অ্যান্টাসিড প্লাস সিরাপ এটি খেয়ে ঘুমাবেন। তাহলে আশা করি ভালো থাকবেন। আরেকটি বিষয় হলো যে আপনার ঘুম যাতে ভালো হয় সেটি কিন্তু খুবই দরকার। এজন্য আপনি যেহেতু পেজ 0.5 মিলিগ্রাম খাচ্ছেন, যদি 0.5 মিলিগ্রাম কাজ না হয়ে থাকে, তাহলে আমরা বলব 1 মিলিগ্রাম পাওয়া যায়। অনেক সময় 2 মিলিগ্রাম অর্ধেক করে খেতে পারেন। একটু হাঁটাহাঁটি করবেন। সেটি রাতের বেলায় না হেঁটে আপনি বিকেল বেলায় হাঁটবেন, যাতে করে আপনার এই রাতের বেলায় হাঁটলে অনেক সময় সমস্যা হয়ে থাকে ঘুমের। আপনি বিকেল বেলায় হাঁটবেন। আর রাতের বেলা নিশ্চয়ই আপনি চা, কফি বা এই ধরনের কোনো সমস্যা নিশ্চয়ই খান না। আর একটু দুশ্চিন্তা মুক্ত থাকবেন। যদি এক্সারসাইজ করেন, আশা করি আপনি ভালো। আর পেটের কিছু এক্সারসাইজ আছে। পেটের বড়, বড় দম নিয়ে আস্তে, আস্তে যেমন আমরা ব্রিদিং এক্সারসাইজ করি, আপনাদের পেটের ভালো রাখার জন্য কিছু এক্সারসাইজ আছে। নিশ্চয়ই আরেকদিন আমরা দেখাতে পারবো। বড়, বড় শ্বাস নিয়ে বুক ফুলে শ্বাস নেবেন, আস্তে, আস্তে করে বুকটি ভরবেন, আবার আস্তে, আস্তে ছাড়বেন। এই যে পেটের দমটা নিয়ে আস্তে 1 মিনিট বা 2 মিনিটে আস্তে ছাড়তে হয়। এতে করে কিন্তু আপনার কিন্তু পেটেরও কিন্তু কিছু এক্সারসাইজ হবে। এতে করে আপনার কিন্তু ভালো থাকবেন। আর একটু পরিমাণ মতো বেশি করে পানি পান করলে কিন্তু আপনি আশা করি ভালো থাকবেন। তবে পানিটি কখনই মানে রাতের ঘুমানোর আগে বেশি খাবেন না। তাহলে কিন্তু আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে। সন্ধ্যার দিক আগ পর্যন্ত বেশি পরিমাণ পানি পান করবেন। ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। ইশরাত জাহান, যার বয়স 18, ওজন 34 কেজি, তার জন্য সমস্যার কথা আমাদের জানানো হয়েছে, লেখা হয়েছে। তার মাথা ভার হয়ে থাকে, হাত পা ঝিমঝিম করে, শরীর খুব দুর্বল, সবসময় শরীর অসুস্থ থাকে। তার মেনস্ট্রুয়াল সাইকেল 1 মাস হলে তার পরের মাসে দেখা যায় লেট হয় বা হয় না। আর তার ওজন খুব কম, উচ্চতা 4 ফুট 6 ইঞ্চি, খাবারের রুচি আছে, খাবারের সমস্যা নেই। আর উচ্চতা কি আর বাড়বে কিনা, এখন তিনি কি করতে পারেন জানতে চেয়েছেন ডাক্তার শারমিন আব্বাসী। আচ্ছা, এখানে যেটি হলো কি প্রতিদিনই এরকম রোগী পাচ্ছি যাদের মেনস্ট্রুয়েশনে ইরেগুলারিটি, অথবা যাদের পিসিও আছে, অথবা যাদের মেনস্ট্রুয়েশনের সময় পেইন হয়। এই সমস্যাটির সাথে মানুষের দুর্বল লাগা, খারাপ লাগা, মাথা ব্যথা হওয়া, এই জায়গাটির একটা যোগসূত্র তৈরি হয়ে গেছে। এই সমস্যাটি যারাই কমপ্লেন করেন তারা আবার এই সমস্যাগুলো বলছেন প্রতিদিন, তারা আমাদের যে রোগীগুলো আসে তারা। সেখানে আসলে ইভালুয়েশনের প্রয়োজন হয়ে যায় যে এটি ছাড়া ওনার আর কোনো সমস্যা আছে কিনা। মেনস্ট্রুয়েশন একটা নরমাল ন্যাচারাল প্রসেস। এটি যখন আসলে ইরেগুলার হয় বা এদিক সেদিক হয়,
তখনই কিন্তু আসলে আমাদের মেয়েরা একটু ডিপ্রেশনে চলে যান। অনেকে ভাবেন তার ফিউচার ফার্টিলিটি কি হবে, অনেকে আনম্যারিড যারা আছেন তারা ভাবেন বিয়ের পরে এই বিষয়টি কিভাবে করে সমাধান হবে। সেই জায়গা থেকে একটা ডিপ্রেশন তৈরি হয়। সেই ডিপ্রেশন থেকে কিন্তু অনেক সময় দেখা যায় যে মাথা ঘোরানো, খারাপ লাগা, অনেক সময় অনেকে বলে যে খাবারের অরুচি, এই জিনিসগুলো তৈরি হয়। তখন আসলে যখন রোগীরা এই কমপ্লেইন গুলো করেন আমাদের কোনো উপায় থাকে না। আমাদেরকে তখন যেটি করতে হয় সেটা হচ্ছে ইভালুয়েশন। আমরা হরমোনাল ইভালুয়েশন করি। এই হরমোনের মধ্যে আমরা বলি যে সেরাম টিএসএইচ, প্রোল্যাকটিন এবং ওজিটিটি করে ব্লাড সুগার লেভেল এবং একটা আল্ট্রাসোনোগ্রাফি। এটি করলেই মোটামুটি ভালো থাকা যায়। মাথা ব্যথার জন্য সিম্পল উনি প্যারাসিটামল খেতে পারেন। বাট এই মাথা ব্যথা যদি অনেকক্ষণ হয়, বারবার হয়, চোখে দেখার সাথে এটার কোনো সম্পর্ক থাকে তাহলে সেই অনুযায়ী আই স্পেশালিস্ট কে উনার দেখিয়ে নিতে হবে। ধন্যবাদ আপনাকে আর এই ডাক্তার। রিপোর্ট জি। ডাক্তার শারমিন অবস্থি, ধন্যবাদ আপনাকে। আর একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার নাম মোনা, বরিশাল থেকে বলছি। জি বলুন। যে আমার বাচ্চার বয়স প্রায় 6 বছর। ওর গালে এবং সমস্ত শরীরে সৌদ এবং হয়েছে, সৌদ সলম এরকম হয়েছে। এখন আমি কি করতে পারি স্যার? ডাক্তার স্যারের কাছে জানতে চাই। আচ্ছা, বুঝতে পেরেছি। দুঃখিত। ডাক্তার আবু সাইদ শিমুল। এক্ষেত্রে আসলে আপনার পরিবারে কারো কি অ্যালার্জির সমস্যা আছে কিনা? জি, আমার ছেলেরও আছে এবং আমারও আছে। আচ্ছা, এগুলো কিন্তু যদি আসলে সৌথ হয়ে থাকে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। এক্ষেত্রে যেটা আপনাকে করতে হবে, আপনার তেল পাউডার এসব কিন্তু দিবেন না, রেগুলার অবশ্যই গোসল করাতে হবে। এই জিনিসটা কিন্তু একটু মানতে হবে। এগুলো কিন্তু খুব আছে, দেখা যাচ্ছে আপনার বাচ্চার যেই জায়গাটা এইসব জিনিস হচ্ছে, মানে আপনি একটু টাচ করলেন বা আপনি নিজে টাচ করলেন, সাথে সাথে কিন্তু হয়ে যাবে। অন্য কারো হতে পারে, আপনার হাজবেন্ডেরও কিন্তু হতে পারে। সুতরাং বাচ্চার ওইসব জায়গায় বা আপনার যেসব জায়গায় রয়েছে সেসব জায়গায় টাচ করার পরে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে এই মুহূর্তে। তাহলে আপনি কি করবেন, যদি চুলকানো থাকে আপনার বাচ্চাকে অ্যালাক্ট্রল এই সিরাপটা 1 চামচ করে দুবার আপনি 10 থেকে 15 দিন একটু দিন। আর ক্রিম দিতে হবে। ক্রিমটা কিন্তু একটু বেশি দিন দিতে হবে। অনেকের ক্ষেত্রে 1 মাস, 2 মাস, 3 মাসে লেগে যায়। সেক্ষেত্রে এফান এই ক্রিমটা আপনি একটু লাগান দিনে 2 বার করে। রাতের দিকে লাগালে খুব ভালো হয় ঘুমের আগে, কারণ অনেক 6, 7, 8 ঘন্টা যদি ঘুমায় খুব অনেকটা সময় ধরে এই ক্রিমটা থাকে। এগুলি কিন্তু একটু দেরিতে আসে। সুতরাং কিছুদিন পর আপনি কিন্তু হতাশ হয়ে গেলে চলবে না। 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে যাচ্ছে, ভালো হচ্ছে না কেন। এটা একটু দীর্ঘ সময় ধরে দিতে হয়। যেহেতু অনেকদিন হয়ে গিয়েছে, সারা শরীরে আসে, সেই ক্ষেত্রে আমরা বলবো একটু সিস্টেমিক ওষুধও লাগবে। আপনি সিরাপ ফ্লুগাল এই সিরাপটা 1 চামচ করে প্রতিদিন 1 মাস খাবেন। এই ক্রিম এবং সিরাপ গ্রহণ করার পরও 1 মাস যাওয়ার পরও যদি দেখেন যে না একটু উন্নতি হয়নি, তাহলে কিন্তু একজন চর্মরোগ বিশেষজ্ঞ দেখাবেন। আর যদি দেখেন যে না কমে আসে, তাহলে আমরা বলবো আরেকটু বেশি দিন যদি আপনি এটা গ্রহণ করেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই ওষুধেই ভালো হয়ে যায়। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। আমাদের একটা বিরতির সময় হয়েছে, বিরতিতে যাব। তবে তার আগে একজন প্রশ্ন করেছেন, সোনালী আক্তার। তার বয়স 51, 7 মাস আগে হার্ট অ্যাটাক হয়েছিল। 1 মাস পর রিং লাগিয়েছে কিন্তু সুস্থ হতে পারছি না। 2 পাঁজরের মাঝে পেটের উপরে বিট দেয়, জোরে জোরে বুকের মাঝে চাপ ও নড়ে ওঠে, ঘুম কম হয়। তিনি ওষুধ খাচ্ছেন, লোপিরেল, কার্ভিস্তা, অ্যাটোভাটেন, ইকোস্প্রিন, ভেস্ট্রল এমআর, কর্নেজি 10, নাইট্রিন, এসআর এবং রিভোট্রিল, সার্জেল 40। ডাক্তার বলেছে সুস্থ হতে সময় লাগবে। এই প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব যখন বিরতি থেকে ফিরছি। তখন দর্শক, ছোট একটা বিরতির উপরে দেখা হচ্ছে, সাথেই থাকুন। একবার স্বাগত। দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলহাস ভাই আপনাদের সাথেই আছে। সরাসরি প্রফেসর মোস্তফা জামানের কাছে আমরা যেতে চাই। প্রফেসর মোস্তফা জামানের কাছে একটি প্রশ্ন ছিল, একজন প্রশ্ন করেছিলেন। জি, আমি আসলে সোনালী আক্তার যিনি প্রশ্ন করেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে প্রশ্ন করবার জন্য, এবং তার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তিনি হার্ট অ্যাটাকের পরে 1 মাস পরে হার্টে রিং পরিয়েছিলেন। আমি প্রথমে বলছি যে আসলে হার্টে রিং পরানো বা বাইপাস করানো এটি হার্টের রোগের একমাত্র সলিউশন নয়। তবে যদি সময় মতন করা হয় এবং যদি রোগী নির্বাচন করে সঠিক সময় ঠিকমতো স্টেন্টিং বা বাইপাস করানো হয়, তাহলে কিন্তু বেশিরভাগ রোগী ভালো থাকে। আমি যে কথা বলছিলাম যে আসলে যদি হার্ট অ্যাটাকের আগে রিং পরানো হয়, হার্ট দুর্বল হবার আগে রিং পরানো হয়, তাহলে সেই রোগী যে উপকার পাবে, হার্ট দুর্বল হবার পরে সেই রোগী কিন্তু একই উপকার পান না, এবং সেই জন্য অনেকেই কিন্তু কমপ্লেইনটি করে থাকেন। আমরা বলছি তিনি আশা করছি তিনি সুস্থ হবেন। তবে তিনি যে ওষুধগুলো খাচ্ছেন, যদি সুস্থতা বা অসুস্থ কি ধরনের জানাতে পারতেন? যেমন ধরেন, যদি তার কি বুকে ব্যথা হচ্ছে কিনা, চাপ হচ্ছে কিনা, ভার হচ্ছে কিনা বা দম বন্ধ আসছে কিনা,
এই ধরনের যদি আমাদের উপসর্গ বলতেন তাহলে আমি তার ওষুধগুলো সাজাতে সুবিধা হতো। যেমন ধরেন নাইট্রিন যেটি খাচ্ছেন শুধু কত মিলিগ্রাম খাচ্ছেন লেখেননি। যদি 2.6 খেয়ে থাকেন তাহলে বলবো যে যদি বুকে চাপ ভার লাগে 6.4 সকাল 9 টায় একটি, বিকাল 4 টায় একটি খাবেন। তিনি কার্ভিসটা খাচ্ছেন, এটি আসলে 6.25 যেটা আছে সেটি কতটুকু অর্ধেক করে 2 বেলা খাচ্ছেন। যদি প্রেশার ভালো থাকে তাহলে সেভাবে খাবেন। আর যদি হার্টের ইকোকার্ডিওগ্রাফি করে হার্ট দুর্বল আছে কিনা, কত পার্সেন্টেজ কার্যক্ষমতা সেটি জানতে পারতাম তাহলে তার ওষুধগুলো সাজাতে আমার অনেক বেশি সুবিধা হতো। তারপরে বলবো তিনি ইকোস্প্রিন খাচ্ছেন, ভাস্টারল এমআর খাচ্ছেন, কোরানজিন, অর্থাৎ মেক্সিমাম ওষুধ তিনি সারা পৃথিবীতে এর বাইরে কোনো ওষুধ নেই এই অবস্থায় আমরা যেগুলো দিয়ে থাকি। তারপরেও বলবো যে তার হার্টের দুর্বলতা জানতে পারলে আমরা ২-১টি ওষুধ যোগ করতে পারতাম এবং হার্টকে সবল করার জন্য কিছু ওষুধ আমরা যুক্ত করতে। তবে তাকে একটি কথা বলবো যে আপনি একটু আস্তে হাঁটার চেষ্টা করুন। আর হাঁটতে কিন্তু নতুন শিরা উপশিরা হয়। আমরা এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে থাকি। যদি জিহ্বার নিচে একটা স্প্রে ব্যবহার করতে পারেন, নাইট্রোমিড স্প্রে, যদি বুকে চাপ ভার লাগে মাঝে, কিন্তু সবসময় কিন্তু ব্যবহার করতে মানা করি। আর প্রেশার ঠিক আছে কিনা, নারীর স্পন্দন ঠিক আছে কিনা সেই বিষয়গুলো একটু খেয়াল করবেন। ডায়াবেটিস আছে কিনা তিনি আমাদেরকে লেখেননি। যদি এটি জানাতে পারতেন তাহলে আমাদের জন্য আরো ভালো সুবিধা হতো। তার পরিপূর্ণভাবে তাকে পরামর্শ দিতে। তারপরে বলবো যে সোনালী আক্তার আপনি আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমরা অবশ্যই আপনাকে চেষ্টা করব ভালো পরামর্শ দিয়ে আপনাকে সুস্থ করা যায় কিনা সেই বিষয়ে আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে। প্রফেসর মোস্তফা জামান, ধন্যবাদ আপনাকে। আমাদের আফরোজা আইরিন লিখছেন, তার বয়স 21, ওজন 63। গত সপ্তাহে তিনি হরমোন টেস্ট করেছেন। সিরাম TSH 5.37, সিরাম T4 89.0, সিরাম T3 1.6। এটা স্বাভাবিক কিনা, যদি স্বাভাবিক না হয় কি করণীয়? ডাক্তার শারমিন আব্বাসী। টিএসএইচ বললেন 5.37। টিএসএইচ তো বেশি আছে। আমরা তো সাধারণত বলি রিপ্রোডাক্টিভ এজ যারা বাচ্চা কাচ্চা চায় অথবা যারা প্ল্যান করবে যে সামনে তার বিয়ে শাদী আছে, তারপরে ফ্যামিলি নিতে হবে, তাদের জন্য আমরা বলি যে নরমাল লেভেল কিন্তু 5। তার মানে শুধু নরমাল লেভেল চিন্তা করলে তার থেকে বেশি আছে, আর যারা ফার্টিলিটি চায় তাদেরকে আমরা বলি 2.5 থেকে 3 এর মধ্যে রাখতে। সেই হিসাব করলেও বেশি আছে। তাহলে এখন করণীয় কি? করণীয় আমরা বলবো যে একটু থাইরক্সিন রিপ্লেসমেন্ট এটি দরকার আছে। এক্ষেত্রে উনি ট্যাবলেট থাইরক্স এখন 25 মাইক্রোগ্রাম করে বাজারে পাওয়া যায়, এটি সকালে খালি পেটে ওনাকে নিতে হবে। এটি উনি 1 মাস নেবেন, নেওয়ার পরে আবার সেরাম টিএসএইচ লেভেলটা রিভিউ করার পরে দেখবেন কি অবস্থা। তবে প্রতিদিনই আমরা একটা কথা বলি, টিএসএইচ যখন একটু অ্যাবনরমাল হয় তার সাথে প্রোল্যাকটিন এবং ওজিটিটি করে ব্লাড সুগার, এই দুটো জিনিসও কিন্তু একেবারে আত্মার সম্পর্কে জড়িয়ে থাকে। একজন অ্যাবনরমাল হলে আরেকজনকে অ্যাবনরমাল করে দেয়। অতএব সেই জায়গাটিকে একটু দেখে নেওয়ার বিষয় আছে যে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। রত্না রুমা আমাদের লিখছে, দুঃখিত, মিজান আমাদের লিখছে সান্তাহার থেকে। তার ছেলের বয়স 6 বছর 8 মাস। হিজ ওয়ান নেইল বেড অফ রাইট হ্যান্ড ইজ লিকিং নিয়ার অ্যাবাউট 1 মান্থ। আমি জানি না ডাক্তার আবু সাইদ শিমুল আপনি বুঝতে পেরেছেন কিনা, এরকমভাবে ওনার রোগীর সিমটম বলে কিনা, তিনি কি বোঝাতে চেয়েছেন? আচ্ছা, এটা অনেক ক্ষেত্রে হয়। এটা বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে এই ধরনের লিকিং বা এরকম ডিসচার্জ একটা হতেই থাকে আসলে। সেই সাথে সেকেন্ডারি কিন্তু ইনফেকশন হয়ে থাকে। এক্ষেত্রে 3টে জিনিস আপনাকে গুরুত্বপূর্ণ। একটা, কিছু নিয়ম মানতে হবে, কিছু ওষুধ লাগবে এবং শেষে কিছু আলটিমেট ট্রিটমেন্ট রয়েছে। নিয়মের মধ্যে আমরা প্রতিদিন বলছি, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কিন্তু খুবই জরুরি। এটা ঢেকে রাখবেন না, এটা কিন্তু পানি লাগালে বেশি হয়। সুতরাং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কিন্তু দিনে 2 বার অন্তত পক্ষে ভায়োডিন কিংবা পভিডন যে কোনো অ্যান্টিসেপটিক কোন একটা সলিউশন দিয়ে কুসুম গরম পানিতে একটু নখটা আপনি যে আঙ্গুল, সেই আঙ্গুলটা ভিজিয়ে রাখবেন। সকালে অন্তত পক্ষে 10 মিনিট এবং রাতে 10 মিনিট। এটা যদি একটু করেন দেখবেন যে 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে কিন্তু খুব ভালো আপনি ফল পেতে শুরু করবেন। সেই সাথে আপনি ফাইলোপেন এই সিরাপটা যদি 1.5 চামচ করে 4 বার 10 দিন খাওয়ান, যদি অন্য ইনফেকশন থাকে সেটাও চলে যাবে। আর ক্লোট্রিম একটা সলিউশন রয়েছে, বেশিরভাগ কিন্তু ক্রিম, এইটা সলিউশনটা দিলে লাভ যেটা হচ্ছে, ক্রিমগুলি কিন্তু নেইলের যে বেডের নিচের দিকে খুব ভালোভাবে যায় না, কিন্তু সলিউশনটা যদি দেয়া যায় দেখা যায় যে খুব নিচের দিকেও চলে যায়। সুতরাং ফাঙ্গাল ইনফেকশনটা এটা খুব তাড়াতাড়ি হিল হয়। সুতরাং এটা একটু আপনি 15 থেকে 20 দিন একটু দিবেন। এই জিনিসগুলো একটু যদি মেনে চলেন, ওষুধগুলি দেন, বেশিরভাগ ক্ষেত্রেই চলে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে যেটা দেখা যায়, এটা হয় কি, একটা বাড়তি নোক থেকে যায়, সেটা চামড়াতে যখন একটু তার খোঁচা দেয়
কিছুদিন পর পর এটা লিকিং হতে থাকে। সুতরাং এই জিনিসগুলো করার ১ মাস করলেন, দেখলেন যে কোনো উন্নতি হলো না। এটা বলে রাখা ভালো, বেশিরভাগ ক্ষেত্রে উন্নতি হয়। যদিও উন্নতি না হয় সেক্ষেত্রে একজন সার্জনের কাছে যাবেন। উনি তখন আপনাকে আল্টিমেট ট্রিটমেন্ট দিবে যে এই নেইল বেড এর কিন্তু কিছু চিকিৎসা রয়েছে। পরবর্তী চিকিৎসা যদি উনার কাছ দিয়ে করেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে খুবই ভালো উপকার পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। নুসরাত হোসেন আমাদের লিখছেন যার বয়স 19, থাইরয়েড দুঃখিত থাইরয়েড হরমোন 3.27, বাচ্চা নেবার ট্রাই করছেন, হচ্ছে না। পিরিয়ডের ডেট ছিল নভেম্বরের 4 তারিখ, হয়নি। আজকে সকালে টেস্ট করিয়েছিলেন, নেগেটিভ এসেছে। তিনি কি মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলার হওয়ার জন্য কোনো ওষুধ খাবেন নাকি কিছুদিন অপেক্ষা করবেন? ডাক্তার শারমিন আব্বাসী। প্রেগন্যান্সি চাইলে মিনিস্ট্রেশনকে আগে রেগুলার করতে হবে, এটা প্রথম শর্ত। মিনিস্ট্রেশন যখন রেগুলার হবে তার 14 বা 15তম দিনে ওভুলেশন হবে, ডিম আসবে, সেই ডিম তারপরে হচ্ছে প্রেগন্যান্সি দিবে। তার মানে যাদের মিনিস্ট্রেশন রেগুলার না, তাদের ওভুলেশন হয় না প্রপারলি, সেখান থেকে কিন্তু আমরা কাউন্টও করতে পারি না ফার্টাইল পিরিয়ডটা। কারণ আমরা বারবারই বলেছি যে ডে 10 থেকে ডে 22 মোস্ট ফার্টাইল পিরিয়ড, যারা প্রেগন্যান্সি চান ওই সময়টাকে তাদের কাজে লাগাতে হবে। তাহলে এক্ষেত্রে মিনিস্ট্রেশনকে রেগুলার করার জন্য আমাদের আরো একটু ইভালুয়েশন দরকার আছে। প্রোল্যাকটিনের কি অবস্থা, আল্ট্রাসাউন্ড করার দরকার আছে, তার কোনো ধরনের সমস্যা আছে কিনা দেখে তারপরে চিকিৎসা। মাসিককে রেগুলার করার জন্য ইনিশিয়ালি উনি নরমালস নিতে পারেন, 5 মিলিগ্রাম সকালে 2, রাতে 2, 5 দিন খেয়ে ছেড়ে দিলে মিনিস্ট্রেশন হবে। এবং মিনিস্ট্রেশন হওয়ার পরেই কিন্তু আসলে প্রেগন্যান্সি হওয়ার যে ওষুধগুলো আছে ওভুলেশন ইনডিউসিং, সেগুলো আমরা শুরু করি। সেক্ষেত্রে আমি ওনাকে অনুরোধ করবো একজন ফার্টিলিটি স্পেশালিস্টকে দেখান। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। প্রফেসর মোস্তফা জামান, আমাদের হাতে খুব বেশি সময় নেই। একজন আমাদের গতকাল থেকেই লিখছেন, প্রশ্নটি আপনাকে পড়ে শোনাতে চাই, সংক্ষেপে পড়ছি। আয়েশা লিখছেন, বয়স 40, বাসা বগুড়া, ডায়াবেটিস থাইরয়েডের প্রবলেম আছে, সিরাম কোলেস্টেরল 220 মিলিগ্রাম এবং সিরাম ট্রাইগ্লিসারাইড 401, HDL 41, LDL NC। হাত পা কামড়ায়, বুক চেপে ধরে আসে, জ্বালা পোড়া হয়, মাথায় খারাপ লাগে। এই মুহূর্তে মনে হয় মরে যাবেন। সমাধান চেয়েছেন, 1 মিনিট সময় আছে আমাদের কাছে। আসলে সমস্যাটি অনেক জটিল এবং আমরা বলবো যে তাকে আসলে কয়েকটি বিষয় মাথায় রাখতে, যে ডায়াবেটিস এবং থাইরয়েড যেহেতু আছে, দুটি হরমোন সংক্রান্ত এন্ডোক্রাইন সমস্যা, এই দুটিকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং আমরা সবসময় বলছি কিভাবে কতটা মাত্রা হলে নিয়ন্ত্রণ থাকবেন। এর সঙ্গে তার কোলেস্টেরলের যে মাত্রা বলেছেন, ট্রাইগ্লিসারাইড অনেক বেশি, এবং এর জন্য ফেনাট্রল জাতীয় ট্যাবলেট, ফেনাট্রল 145 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন। HDL যথেষ্ট ভালো আছে, LDL নন কাউন্টেবল, অর্থাৎ তার মাপা যায়নি, কারণ এই কোলেস্টেরলটি যে এত বেশি, এটি আসলে কাউন্ট করা যাচ্ছে না। আরেকটি বিষয়, হাত পা কামড়া, বুক এগুলো আসলে নানা কারণ হতে পারে। শুধু যে হার্টের কারণে হবে তা না, এটি দুশ্চিন্তার কারণে হতে পারে। গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন, যেমন ট্যাবলেট প্যান্টোনিস সকালে একটি, রাতে একটি, আর ট্যাবলেট পেস প্রতি রাতে একটি করে খাবেন। এবং এগুলো খেতে খেতে একটু হাঁটাহাঁটি এক্সারসাইজ করবেন, বেশি করে পানি পান করবেন, এবং খাদ্য তালিকায় অবশ্যই সুষম খাদ্য সংযুক্ত। আশা করি তিনি। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। দুঃখিত, সময় একদম শেষ হয়ে গেছে আমাদের হাতে। ডাক্তার শারমিন আব্বাসী ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।